রিঅ্যাকশনস ল। হ্যাঁ কি হচ্ছে বল। তো আজকে আমরা স্টার্ট করব পিএন জাংশন। ঠিক আছে, বেসিক্যালি ডিভাইসটার নাম হচ্ছে পিএন জাংশন ডায়োড। এবারে পিএন জাংশন ডায়োডে যাওয়ার আগে আমরা আগে পড়বো পিএন জাংশন জিনিসটা কি, তারপর আমরা ডায়োডে যাব। ঠিক আছে, তো সবার আগে আমাকে বল যে পি টাইপ সেমিকন্ডাক্টর করতে গেলে আর এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করতে গেলে আমাদের কি দিয়ে ডোপিং করতে হয়। পি টাইপের জন্য 3 ভ্যালেন্ট অ্যাটম আর এন টাইপের জন্য 5 ভ্যালেন্ট অ্যাটম। ওকে, সো আরেকটা জিনিস মনে রাখার ব্যাপার যে এন টাইপের মধ্যে আমি কি বলেছিলাম, এন টাইপ মেটেরিয়ালের মধ্যে ডোনার অ্যাটম তৈরি হয়। ডোনার অ্যাটম তৈরি হয় কেন না ইলেকট্রন গুলো ডোনেট করে দেয়। আর এন টাইপের ডোনার অ্যাটম আর পি টাইপে তৈরি হয় অ্যাকসেপ্টার অ্যাটম, যারা অ্যাকসেপ্ট করে নেয় ইলেকট্রন। ডোনার অ্যাটম যেহেতু ইলেকট্রন দিয়ে দিল, ডোনার অ্যাটমের মাথায় থাকে প্লাস চার্জ আর অ্যাকসেপ্টার অ্যাটমের মাথায় থাকে মাইনাস চার্জ। কেন? একটা এক্সট্রা ইলেকট্রন বাইরে থেকে নিল, সেই জন্য। ঠিক আছে, পিএন জাংশন পড়ার আগে এই জিনিসগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আমরা দেখি যে পিএন জাংশন কি করে তৈরি হচ্ছে। বলছে একটা কমপ্লিট সেমিকন্ডাক্টর স্ল্যাব নিয়ে নাও বা সিলিকন, সিলিকন দেওয়া আছে। তুই যদি এই দিকটাতে 3 ভ্যালেন্ট অ্যাটম দিয়ে আর এই দিকটাতে 5 ভ্যালেন্ট অ্যাটম দিয়ে ডোপ করে দিস, তাহলে এই সাইডটা পি টাইপ হয়ে যাবে, এই সাইডটা এন টাইপ হয়ে যাবে। এবং এর মাঝামাঝি এখানে কোথাও একটা যার এদিকটা পি টাইপ আর এদিকটা এন টাইপ হবে। তো এই যে একটা ডিভাইডার টাইপের একটা জিনিস, সেটা এরকম লাইনের মতো হয় না, সেখানে অনেক রকম ঘটনা ঘটে। মিডওয়েতেই হবে, সেটা ডোপিং এর উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তুই যদি পেন্টাভ্যালেন্ট দিয়ে বেশি ডোপিং করিস তাহলে এদিকে সরে যাবে জাংশনটা। যত নাম্বার অফ মলিকিউল বেশি থাকবে তত কি সেটা স্প্রেড করবে। ঠিক আছে, এবার তুই তো সেটা গাইড করার জন্য প্রসেস আছে। ঠিক আছে, সেগুলোকে বলে হচ্ছে মানে ফিল্মিং বলে। ঠিক আছে, এগুলো ফিল্মের মতো করে তৈরি করে, পাতলা একদম পাতলা জিনিস, মানে এরকম একটা মোটা তো চাঙের মতো জিনিস নয় ব্যাপারটা, একদম একটা ফিল্মের মতো জিনিস। মানে এখানে এমন একটা মেটেরিয়াল দিয়ে দেওয়া হয় ওই মোমেন্টের জন্য যেটা ওই পজিশনে ওটাকে সেপারেট করে দেয়। তবে মিডওয়েতে হবে এটা কিন্তু ঠিক না, তুই যত বেশি ধর পেন্টাভ্যালেন্ট অ্যাটম দিয়ে বেশি করলে তাহলে এদিকে সরে যাবে,
3 ভ্যালেন্ট দিয়ে করলে এদিকে সরে যাবে। কিন্তু আমি যেটা বলতে চাইছি এরকম লাইনের মতো জাস্ট এই লাইনের এদিকে পি এদিকে এন এইভাবে ব্যাপারটা হয় না, মলিকুলার লেভেলে আরো ভালো জিনিস হয়, সেগুলো নিয়ে ডিসকাস করব। তো এরকম একটা রিজিয়ন তো তৈরি হয় যে যার এদিকে পি আর এদিকে এন, সেটা আমরা বলবো। তো এইটাকেই বলা হয় জাংশন, বা যেহেতু পি আর এন এর মাঝে জাংশন, তাই জন্য একে বলা হচ্ছে পিএন জাংশন। তারপর মনে কর এদিকটা পি এদিকটা এন। এবারে খুব ভালো করে এইটা ভাব, এন এর মধ্যে কি আছে, ডোনার অ্যাটম আছে। তাহলে ডোনার অ্যাটম যদি ইলেকট্রন ডোনেট করে দেয় ওদের মাথায় পজিটিভ চার্জ, তাহলে এই এন এর ক্রিস্টালের মধ্যে এরকম পজিটিভ পজিটিভ চার্জ অনেক বসে আছে। এবার তোর মনে হতে পারে পজিটিভ চার্জ গুলো তাহলে মুভ করবে না, পজিটিভ চার্জ গুলো তো ইমোবাইল আয়ন, মানে ওরা তো বন্ডের মধ্যে ঢুকে গেছে। আগের দিনের ক্লাসে দেখেছিলি যে এরা বন্ড স্ট্রাকচারের মধ্যে বসে আছে, তো এরা মুভ করতে পারবে না। মুভ করবে এরা যে ইলেকট্রন গুলো ছেড়েছে সেগুলোই মুভ করবে। এই যে প্রত্যেকের করসপন্ডিং এ একটা করে ইলেকট্রন থাকবে। এবার এরকম তো থাউজেন্ডস অফ অ্যাটমস আছে, আমি এখানে অল্প কয়েকটা ড্র করলাম। আর এদিকে কি আছে, এদিকে মাইনাস আছে, এদিকে মাইনাস চার্জ, কেন অ্যাকসেপ্টার অ্যাটমস আছে। ঠিক আছে, এগুলো হোলস আছে। এই মাইনাস গুলো হচ্ছে অ্যাকসেপ্টার অ্যাটম, আর এই ব্ল্যাক ব্ল্যাক ডট গুলো হচ্ছে হোলস। ঠিক আছে, এবারে একটা জিনিস ভাব যে রাইট হ্যান্ড সাইডে অনেক ইলেকট্রন, লেফট হ্যান্ড সাইডে অনেক হোল। তাহলে এখানে রাইট হ্যান্ড সাইডে ইলেকট্রনের ডেন্সিটি অনেক বেশি কিন্তু হোল একদম নেই, লেফট হ্যান্ড সাইডে হোলের ডেন্সিটি অনেক বেশি কিন্তু ইলেকট্রন একদম নেই, খুব কম আছে। এন্ড মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল। তাহলে এখানে ডিফিউশন প্রসেস স্টার্ট হবে, সিম্পল প্রসেস অফ ডিফিউশন হবে। ঠিক আছে, ডিফিউশন প্রসেসে কি হবে, ইলেকট্রন গুলো রাইট হ্যান্ড সাইডের এন জাংশন থেকে লেফট হ্যান্ড সাইডের পি জাংশনে আসতে চেষ্টা করবে, আর লেফট হ্যান্ড সাইড থেকে হোল গুলো রাইট হ্যান্ড সাইডের এন জাংশনে আসতে চেষ্টা করবে, ডিউ টু সিম্পল প্রসেস অফ ডেনসিটি গ্রেডিয়েন্ট। ওকে, ডেনসিটি যেহেতু কি পার্থক্য আছে সেই জন্য, মানে প্রসেস অফ ডিফিউশন বেসিক্যালি। তো এরকম যখন হবে তখন ভাব হোল বেসিক্যালি কি, একটা ইলেকট্রন ডেফিসিট প্লেস। এটা হচ্ছে সেই গলফ খেলার বলের মতো, সেই বলটা গিয়ে গর্তে পড়ে গেল, ব্যাস আর কিছু দেখতে পাচ্ছিস না, প্লেন মানে মাটি রয়েছে, গ্রাউন্ড। তাই তো, বলটা পড়ে গেলে তো কি গর্তটা পুরো বুঝে যায়, একদম জাস্ট ফিট থাকে, এরকম একটা ব্যাপার। ইলেকট্রন হোলের ক্ষেত্রেও সেরকম, যখন তৈরি হয় কি ইলেকট্রন আর হোল একসাথে তৈরি হয়, ইলেকট্রন চলে যায় বলেই এখানে হোলে প্লাস চার্জটা তৈরি হয়। এবার যখন মিলবে, যখন মিলে গেল দুজন মিলে ভ্যানিশ করে যাবে, কি হয়ে যাবে, জাস্ট ভ্যানিশ করে যাবে। তাই তো, ইলেকট্রন ডেফিসিয়েন্সি, ইলেকট্রন ইউনিফর্ম হয়ে যাবে, হ্যাঁ মানে জিরো হয়ে যাবে, চার্জ আর থাকবেই না, মানে ভ্যানিশ করে যাবে পুরো। ঠিক আছে, তো এরকম হয় যে এদিক থেকে কিছু ইলেকট্রন এদিকে আসছে, এদিক থেকে কিছু হোল এদিকে যাচ্ছে,
মাঝখানে এরা কি হচ্ছে এরকম নিজেদের মধ্যে ইন্টারঅ্যাকশন করে কিছু ইলেকট্রন হোল ভ্যানিশ করে যাচ্ছে। তখন দেখা যাচ্ছে কি যে জাংশন রিজিয়নের কাছাকাছি, মানে জাংশন রিজিয়নের কাছে এই হোলগুলো আর থাকছে না, এই ইলেকট্রন গুলো থাকছে না। দেখ জাংশনের কাছে এগুলো আর থাকছে না, এরা ভ্যানিশ করে যাচ্ছে। ধর আমি প্রথম তিনটের জন্য এটাকে হাটিয়ে দিচ্ছি, ঠিক আছে, থাকছে না। এবারে আগে দেখ এই ইলেকট্রন গুলো ছিল, ইলেকট্রন বা হোল গুলো ছিল বলে কি হচ্ছিল, এখানে ব্যালেন্সড ছিল, মানে এই নেগেটিভ চার্জটা হোল দিয়ে ব্যালেন্স ছিল, পজিটিভ চার্জটা ইলেকট্রন দিয়ে ব্যালেন্স ছিল। এখন কি দেখা যাচ্ছে, এখন তুই বলতে পারছিস যে এই রিজিয়নটাতে মানে জাংশন রিজিয়নের খুব কাছাকাছি একটা এমন একটা রিজিয়ন তৈরি হয়েছে যেখানে কোনো ফ্রি চার্জ ক্যারিয়ার নেই। দেখ আমি যে ব্ল্যাক ডট দিয়ে যে জায়গাটা বক্স করলাম, এইখানে দেখ কোনো ফ্রি চার্জ ক্যারিয়ার নেই। এই যে প্লাস আর মাইনাস চার্জ তুই দেখছিস এগুলো তো ইমমোবাইল, এগুলো নড়তে পারবে না, এগুলো ক্রিস্টালের মধ্যে বসে আছে বন্ড স্ট্রাকচার করে, এগুলো মুভ করতে পারে না। এটা অ্যারো দিয়ে দেখিয়েছেন। ওটার একটা স্পেশাল নাম হচ্ছে, সেটা হচ্ছে ডিপ্লিশন রিজিয়ন। কারণ এখানে ইমমোবাইল কোনো আয়ন্স নেই, ইমমোবাইল আয়ন্সই আছে, সরি, কোনো চার্জ ক্যারিয়ার নেই, ইলেকট্রন বা হোল নেই। তো ডিপ্লিশন কথার মানে কি, যে ডিক্রিজ করা, ভ্যালু কমে যাওয়া, ডিপ্লিট করে যাওয়া, শেষ হয়ে যাওয়া। তো সেই জন্য ডিপ্লিশন রিজিয়ন মানে কি, এখানে কোনো ফ্রি চার্জ ক্যারিয়ার এই রিজিয়নে আর নেই, সব শেষ হয়ে গেছে। এক্সামে লিখ, হ্যাঁ, হোয়াট ইজ ডিপ্লিশন রিজিয়ন, ছবি এঁকে লিখতে হবে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে ফলো করলে দেখবে, এবার যেহেতু এই পজিটিভ আর নেগেটিভ চার্জ গুলোকে ব্যালেন্স করার জন্য অন্য কোনো চার্জ নেই, তাই জন্য এই রিজিয়নে একটা দেখ ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে এদিক থেকে এদিকে, বা ইলেকট্রিক ফিল্ড বলতে পারিস, আর তুই বলতে পারিস একটা পোটেনশিয়াল ডিফারেন্স। দেখ এখানে একটা হাই পোটেনশিয়াল, এখানে একটা লো পোটেনশিয়াল, কেন নেগেটিভ চার্জ আছে, তাকে ব্যালেন্স করার জন্য কেউ নেই। তো তুই অপর দিকে বলতে পারিস যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে, যেভাবে তুই ধরিস পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। এই যে পোটেনশিয়াল ডিফারেন্স, এইটাকে বলা হয় বেরিয়ার পোটেনশিয়াল, এটাকে বলা হয় বেরিয়ার পোটেনশিয়াল, খুব ইম্পর্টেন্ট। কি বলা হয় এটাকে, বেরিয়ার পোটেনশিয়াল। ভালো কথা, ওকে, বেরিয়ার পোটেনশিয়াল। এবারে দেখ এই বেরিয়ার পোটেনশিয়াল যখন তৈরি হয়ে গেল, সিচুয়েশনটা কেমন হলো দেখ, আমি একটুখানি ওই সাইডটাতে দেখাই পেজের। বেরিয়ার পোটেনশিয়াল,
এবারে দেখ কোন দিকে হোলস আছে, এটা যেহেতু পি সাইড, এটা যেহেতু এন সাইড, এদিকে অনেক হোলস আছে, তাই তো? আর এদিকে অনেক ইলেকট্রনস আছে। এবারে মজাদার ব্যাপার দেখ, ইলেকট্রন গুলো যখন এদিকে যেতে চাইবে, ইলেকট্রন গুলো এদিকে যেতে পারবে কেন? এদিকে তো এরকম ফিল্ড আছে, এবার ইলেকট্রন তো ফিল্ডের অপোজিট দিকে মুভ করতে চাই, তাহলে এদিকে যখনই যেতে যাবে এই ফিল্ডটা কি করবে, রিপেল করে দেবে ইলেকট্রনকে, তাহলে আর ইলেকট্রন যেতে পারছে না। হোলের ক্ষেত্রেও সেম, হোল কি চাই, ইলেকট্রিক ফিল্ডের দিকে যেতে, তাহলে যখন এদিকে ডিফিউশন করে আসতে চাইবে, এই যে ব্যারিয়ার পোটেনশিয়াল বা ব্যারিয়ার যে ফিল্ড, সেটা কি করবে, এদেরকে আটকে দেবে, তাহলে আর ওই ইলেকট্রন হোল পেয়ার হয়ে ভ্যানিশ করে যাওয়াটা বন্ধ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। এটা আমাদের জন্য ভালোই হলো, নলে কি পুরো সেমিকন্ডাক্টর স্ল্যাবটা সব ইলেকট্রন হোল পেয়ারিং হয়ে সব আমাদের ফ্রি চার্জ ক্যারিয়ার কষ্ট করে ডোপিং করে তৈরি করলো, সব নষ্ট হয়ে যাবে, সেটা তো আমাদের কাছে ডিজায়ার্ড নয়। সেই জন্য এটা ভালোই হচ্ছে, মানে ব্যারিয়ার পোটেনশিয়াল বলতে গেলে আমাদের কাজের জিনিস। আবার একটু খারাপও জিনিস, সেটা আমরা ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস যখন পড়বো, এক্ষুনি পড়বো, তখন দেখবো কেন ভালো, মানে কিছুটা ভালো কিছুটা খারাপ কেন, সেটা দেখব আস্তে আস্তে। ঠিক আছে, ডিপ্লিশন রিজিয়ন আর ব্যারিয়ার পোটেনশিয়াল বুঝলি কিনা বল? এটা হচ্ছে জাংশনের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে, ঠিক যেখানে মিলছে দুটো পোটেনশিয়াল, এই দুটো টাইপ অফ সেমিকন্ডাক্টর। ওকে, তারপরে আমরা যাব যে ডায়োড, এই যে বলা হচ্ছে যে পিএন জাংশন ডায়োড। এই যে ডায়োড জিনিসটা, ডায়োড মানে দেখ ডাই কথাটা আছে, ডায়োড মানে হচ্ছে টু টার্মিনাল ডিভাইস, টু টার্মিনাল ডিভাইস। তো দেখ এটা দুটো টার্মিনাল আছে, পি টার্মিনাল এন টার্মিনাল, এরকম দুটো টার্মিনাল তৈরি হয়। ঠিক আছে, এবার এদেরকে নিয়ে গিয়ে জয়েন করো যেখানে খুশি, এই ডিভাইস থেকে দুটো টার্মিনালই বেরোয়। তো এটা তো গেল নর্মাল এক্সপ্রেশন। এবারে দেখে রেজিস্ট্যান্সের যেমন সার্কিট সিম্বল এরকম থাকে, এটা কি সার্কিটে এইভাবে রেজিস্ট্যান্স কে ড্র করা হয়, আদৌ যে রেজিস্ট্যান্স এরকম হবে তার কি কোনো মানে আছে? নেই। সেরকম ডায়োডের একটা সার্কিট সিম্বল আছে, সরি সেটা হচ্ছে এরকম। এই দুটো টার্মিনাল, ডায়োডের পি দিক কোনটা, এই দিকটা হচ্ছে পি দিক, এই দিকটা হচ্ছে এন দিক। ঠিক আছে, ইম্পর্টেন্ট। এইবারে আসছে দুটো জিনিস একসাথে, ফরওয়ার্ড বায়াস and reverse bias. ফরওয়ার্ড বায়াসে যখন থাকবে তখন ডায়োডের পি টার্মিনাল থাকবে পজিটিভের সাথে সেলের, আর এন টার্মিনাল থাকবে নেগেটিভের সাথে। ওকে, তাহলে রিভার্স বায়াসে কি হবে,
ঠিক আছে, দেখ দেখতে পাচ্ছিস পি এর সাথে পজিটিভ টার্মিনাল আর এন এর সাথে নেগেটিভ টার্মিনাল হলে ফরওয়ার্ড বায়াস, আর পি এর সাথে নেগেটিভ টার্মিনাল হলে আর উল্টোটা হলে কি হচ্ছে রিভার্স বায়াস। এবার জানতে হবে যে ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াসে দিলে ব্যাপারটা কি হয়। ফরওয়ার্ড বায়াসে দিলে আমরা হাই কারেন্ট ভ্যালু পাই, হাই কারেন্ট ভ্যালু পাই। কেন পাই? কারণ ফরওয়ার্ড বায়াসে যখন ডায়োডটা লাগানো আছে, ডায়োডটা অলমোস্ট একটা শর্ট সার্কিটের মতো বিহেভ করছে, শর্ট সার্কিট। ঠিক আছে, তার মানে কি অলমোস্ট কোনো রেজিস্ট্যান্স নেই সেটা বলতে চাইছি। যদিও কিন্তু খুব অল্প ভোল্টেজ ড্রপ কিন্তু এদের অ্যাক্রসে হয়, 0.3 0.4 এরকম ভোল্টেজ ড্রপ হয়, তার মানে কিছুটা রেজিস্ট্যান্স তো আছে ডেফিনেটলি, নাহলে কি করে ভোল্টেজ ড্রপ। তা আমরা অলমোস্ট এটাকে ধরছি যে শর্ট সার্কিটের মতো, অলমোস্ট কনসিডার করছি শর্ট সার্কিট। ঠিক আছে, ইন কম্পেয়ার টু রিভার্স বায়াসে কি হচ্ছে, এটা ওপেন সার্কিটের মতো বিহেভ করছে, ওপেন সার্কিট। ওপেন সার্কিট মানে কি? অলমোস্ট ইনফাইনাইট রেজিস্ট্যান্স। ঠিক আছে, ইনফাইনাইট রেজিস্ট্যান্স। আচ্ছা, এবারে ইনফাইনাইট রেজিস্ট্যান্স মানে তো একটা জিনিস ভাব যে এর মধ্যে দিয়ে ইনফাইনাইট তো বাস্তবে রেজিস্ট্যান্স হতে পারে না, তার মানে ভেরি হাই রেজিস্ট্যান্স। তো এর মধ্যে দিয়ে কারেন্ট ভ্যালু অলমোস্ট জিরো আমরা ধরছি। এবার অলমোস্ট জিরো মানে এর অর্ডারটা হয় হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার রিজিয়ন, সামথিং মাইক্রো অ্যাম্পিয়ার, সাম মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে তোর কোশ্চেন আসবে স্যার তাহলে এর রেঞ্জটা কি, ফরওয়ার্ড বায়াসের রেঞ্জটা কি? ফরওয়ার্ড বায়াসে সাম মিলি অ্যাম্পিয়ার। এবার তুই বলছিস দুটো কারেন্টই তো স্মল, কথা ঠিক, কিন্তু ইলেকট্রনিক ডিভাইসে খুব বেশি কারেন্ট তো যাওয়া এলাও না। ওই যে তুই দেখিস কোন যন্ত্রপাতি খুললে সবুজ সবুজ যে বোর্ড গুলো, ওর মধ্যে দিয়ে হার্ডলি তোর 50 মিলি অ্যাম্পিয়ার 100 মিলি অ্যাম্পিয়ার এইরকমই কারেন্ট ওখান থেকে যাওয়া আসা করে, খুব বেশি কারেন্ট ওখান থেকে যাওয়া আসা করতে পারে না। ঠিক আছে, আমরা এগুলো ডিসকাস করছি ইলেকট্রনিক্স মেটেরিয়াল নিয়ে, ইলেকট্রিক্যাল না, মানে মোটর হচ্ছে ইলেকট্রিক্যাল নট ইলেকট্রনিক্স। ঠিক আছে, মোটরের মধ্যে দিয়ে তুই অ্যাম্পিয়ার চালিয়ে দে, মোটরের মধ্যে দিয়ে 20 অ্যাম্পিয়ার 30 অ্যাম্পিয়ার আমরা প্লাগ ইউজ করি ওখানে, মানে যে ফিউজটা। ঠিক আছে, তো ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স এর মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, ইলেকট্রিক্যাল ডিভাইস ক্যান হ্যান্ডেল লার্জ অ্যামাউন্ট অফ কারেন্ট, কিন্তু ইলেকট্রনিক ডিভাইস অত কারেন্ট হ্যান্ডেল করতে পারে না। ঠিক আছে, কারেন্টটাকে নামিয়ে আনা হয়। আচ্ছা, তো এবারে তাহলে এটা কি করে লার্জ কারেন্ট হচ্ছে, তুই দেখ মাইক্রো অ্যাম্পিয়ার এর তুলনায় এই মিলি অ্যাম্পিয়ারটা তাও কি 1000 টাইমস, তো এটাই হচ্ছে বড়। ঠিক আছে, 1000 টাইমস তো কারেন্ট বেশি যাচ্ছে না, তাই জন্যই বলা হচ্ছে যে লার্জ কারেন্ট। ঠিক আছে, কম্পারেটিভ স্টাডি বোঝা গেল, ফরওয়ার্ড বায়াস এন্ড রিভার্স বায়াস। यस। আচ্ছা, পেজটা একটু পাল্টেন।
এইবার আমরা ভিতরের ঘটনা একটু দেখি। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস দেখ, পি কে কানেক্ট করা হচ্ছে পজিটিভের সাথে, এন কে কানেক্ট করা হচ্ছে নেগেটিভের সাথে। তো এখানে যে জাংশন রিজিয়নটা ক্রিয়েট হয়ে আছে সেটা এরকম, এখানে পজিটিভ চার্জেস আছে, এখানে নেগেটিভ চার্জেস আছে, যে ফিল্ডটা কাজ করছে সেটা এরকম ভাবে কাজ করছে, তাই তো? এটা কি আমাদের রিভার্স ফিল্ড বা বেরিয়ার ফিল্ড। ওকে, এবারে দেখ, এখান এই পার্টটা তো পজিটিভের সাথে কানেক্টেড, তাহলে এখানে অনেক, মনে কর এখানে পজিটিভ চার্জ জমা আছে বা সামথিং কিছু, এখানে নেগেটিভ চার্জ জমা আছে, এরকম ভাবে ভাবতে বলছি কেন? কারণ এখানে ডিউ টু এক্সটার্নাল সোর্স যে ফিল্ডটা কাজ করবে সেটা কোন দিকে কাজ করবে, এদিক থেকে এদিকে, ঠিক কিনা? আর এই বেরিয়ার পোটেনশিয়ালের ভ্যালু ম্যাক্সিমাম কত হয় বলতো? বেরিয়ার পোটেনশিয়াল ম্যাক্সিমাম তোর হবে 0.7 থেকে 0.8 ভোল্ট, তার বেশি কখনো নয়। কিন্তু আমরা এক্সটার্নাল সোর্স কত লাগাই বল, 5 ভোল্ট, 10 ভোল্ট এরকম ইউজ করি। তাহলে অবভিয়াসলি এই এক্সটার্নাল যে সেল বা এক্সটার্নাল যে সোর্স, ভোল্টেজ সোর্স, তার যে সরি তার যে সাপ্লাইটা, তার যে ইয়েটা কি বলে, তার যে পাওয়ারটা, সেটা কি নর্মাল যে বেরিয়ার ফিল্ডের থেকে অনেক বেশি হবে। তাহলে বল, বেসিক্যালি এরকম ভাব যে একটা -0.7 এর ফিল্ড এদিকে কাজ করছে, একটা 5 এর ফিল্ড এদিকে কাজ করছে, তাহলে আলটিমেট এই ফিল্ডটাকে পুরো ক্যান্সেল আউট করে দিয়ে এদিকেই হয়ে গেল 4.3 এর ফিল্ড। বল, ঠিক আছে? তার মানে আলটিমেট এই বেরিয়ার ফিল্ডের কোনো কন্ট্রিবিউশন থাকলোই না যখন আমি ফরওয়ার্ড বায়াসে বুঝতে কানেক্ট করে পেরেছি। দিলাম। যখন আমি ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করে দিলাম, এই বেরিয়ার ফিল্ডের কোনো কন্ট্রিবিউশনই থাকলো না। তাহলে এখন পি দিকে হোল আছে, দেখ হোল বিন্দাস যাতায়াত করতে পারবে, কেন না? হোল তো ফিল্ডের দিকে মুভ করে, এই যে দেখ গ্রিন কালার দিয়ে যে ফিল্ড গুলো ড্র করা আছে তার দিকেই হোলকে যেতে হবে। তাহলে আবার ডিফিউশন স্টার্ট হচ্ছে, ডিফিউশন কি হয়ে যাচ্ছে, স্টার্ট হয়ে যাচ্ছে, তাই তো? আর ডিফিউশন স্টার্ট হওয়া মানে কি, কারেন্ট ফ্লো স্টার্ট, কারেন্ট ফ্লো করা স্টার্ট করে, তাই জন্য হাই কারেন্ট তৈরি হয়। ঠিক আছে, এই হচ্ছে ভিতরের গল্প ফরওয়ার্ড বায়াস। এইবারে রিভার্স বায়াস।
দেখ এবারে এইখানে তোর এক্সটার্নাল সোর্স যে ফিল্ড দিচ্ছে সেটা কিভাবে কাজ করবে, সেটা আবার দেখ এদিক থেকে এদিকে কাজ করবে। মানে এটা আরো বেরিয়ার পোটেনশিয়ালকে সাপোর্ট করে দিচ্ছে। কি করছে, বেরিয়ার যে ফিল্ড বা বেরিয়ার পোটেনশিয়ালকে সাপোর্ট করে দিচ্ছে। তাহলে সাপোর্ট করে দেওয়াতে আর ডিফিউশন হবেই না, তাই তো? নো ডিফিউশন অ্যাট অল, নো ডিফিউশন অফ চার্জেস। তাই জন্য কি কারেন্ট মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জ, ভেরি লেস। বল, বোঝা গেল? আচ্ছা, ভালো। তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক্স। ওকে, আইভি ক্যারেক্টারিস্টিক্স করার জন্য আমাকে কি করতে হবে সেটা বলি। একটা ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ফরওয়ার্ড বায়াসেড একটা ডায়োডকে লাগিয়ে একটা এমন সোর্সের সাথে যে সোর্সের ভোল্টেজ ভ্যারি করে, ঠিক আছে? তা আমরা কি করব, যে ভোল্টেজটাকে একটু একটু করে ভ্যারি করাবো, তাহলে কি হবে, সিস্টেমে কারেন্টটা চেঞ্জ হবে একটু একটু করে। এন্ড তখন আমরা ডিনোট করব যে ডায়োডের অ্যাক্রসে কত ভোল্টেজ চেঞ্জ হচ্ছে। মানে আমি সার্কিটটা দেখাই তোকে। ধর এইখানে ডায়োডটা লাগানো আছে, এবার এই ডায়োডের সাথে এখানে একটা অ্যামমিটার লাগানো আছে। অবভিয়াসলি তুই বুঝতে পারছিস যে ডায়োডের এখানে সাপোজ মিলি অ্যামমিটারই লাগানো আছে, কারণ নইলে তো আমি রিডিংই পাবো না। আর এখানে একটা সেল লাগানো আছে, যেই সেলটা হচ্ছে ভোল্টেজটা কি ভ্যারি করা, যেরকম অ্যারো দিয়ে দিলাম, মানে কি ভ্যারিয়েবল ভোল্টেজ। অ্যারো মানে হচ্ছে ভ্যারিয়েবল ভোল্টেজ। এইবারে এই ডায়োডের অ্যাক্রসে একটা ভোল্ট মিটার লাগাচ্ছি। ডায়োডের অ্যাক্রসে এটা কি লাগালাম, ভোল্ট মিটার। এবার কি করছি বলতো, এই ভ্যারিয়েবল যে ভোল্টেজ সোর্স, এখানে একটা ছোট্ট নব আছে, যে নবটা ঘোরালে ভোল্টেজে চেঞ্জ হয়। এবার ধর ভোল্টেজটা মনে কর 2 ভোল্ট বা 3 ভোল্ট থেকে শুরু করে 5-6 ভোল্ট অবধি যাবে, ঠিক আছে? বা ধর 2 ভোল্ট থেকে শুরু করে 6 ভোল্ট অবধি যাবো, বেশি 7-7 যাওয়ার দরকার নেই, ডায়োড পুড়ে যেতে পারে, খুব বেশি সহ্য করতে পারে না ডায়োড। এবার রেটিং আছে, সেটা মানে সে 10 ভোল্টও সহ্য করতে পারবে, কোন ডায়োড তার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, তো ফলো কর যে আমি ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্সটাকে কি করব, চেঞ্জ করব, আর মিলি অ্যামমিটারের রিডিংটা নেব, আর ভোল্ট মিটারের রিডিং নেব, মিলি অ্যামমিটারের রিডিং নেব, ভোল্ট মিটারের রিডিং নেব, এইভাবে একটা ট্যাবুলার ফর্ম বানাবো, ঠিক আছে? তাহলে এটা দেখ ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করা আছে। তাহলে ফরওয়ার্ড বায়াসে একটা ট্যাবুলার ফর্ম বানালে আমরা যে গ্রাফটা পাবো সেটা হচ্ছে এরকম। ঠিক আছে, এরকম একটা গ্রাফ পাবো। এটা হচ্ছে আই অ্যাক্সিস, এটা হচ্ছে কিন্তু ভি অ্যাক্সিস।
ভোল্টেজ অ্যাক্সিস আর এটা হচ্ছে কারেন্ট অ্যাক্সিস। কারেন্ট তো মিলি অ্যাম্পিয়ারেই পাবো।